হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া দ্য ট্রায়াল সিজন 2 এর প্রথম পর্বটিকে। এর আগে আমি আপনাদেরকে সিজন 1 এর রিক্যাপ দিয়ে দিই, যাতে আপনাদের সিজন 2টি বুঝতে সুবিধা হয়। সিজন 1 এ আমরা দেখেছিলাম কিভাবে নিয়নের স্বামী রাজীবের এমএমএস ভাইরাল হয়ে গেছিল, সেই কারণে তাকে তার জাজের পোস্ট থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছিল। তার সাথে রাজীবকে কোনো এক ফ্রডের কেসের জন্য জেলও হয়ে যায়। তখন এই বিপদের সময় নিয়নিকা তার পরিবার সামলায় এবং তার পরিবারকে সামলানোর জন্য তার ছেড়ে আসা ক্যারিয়ারকে আবার করে নেয়, নিজের লয়ারের প্র্যাকটিস আবার শুরু করে দেয়। এখানে নিয়নিকার সাহায্য তার বন্ধু বিশাল করে, যিনি মালিনী নামের একটি মহিলার সাথে ফার্ম চালাতো। এর দ্বারাই নিয়নিকা অনেকগুলো কেসও লড়ে। তারপরে এরা যেমন ভাবে রাজীবকে কেস থেকে বাইরে বের করে নেয়, কিন্তু নিয়নিকা রাজীবকে এখনো ক্ষমা করে দেয়নি, কারণ নিয়নিকা যখন রাজীবের সাথে অন্য একটা মেয়ের এমএমএস দেখেছিল তখন সে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে নিয়নিকা একবার বিশালের সাথে একটা কেসের জন্য যায়, তখন তারা কিস করে নেয়, কারণ বিশাল নিয়নাকে আগে থেকে ভালোবাসতো। আর সেই রাত্রে সে নিজের উপর কন্ট্রোল করতে পারেনি এবং নিয়নিকাকে কিস করে বসে, কিন্তু নিয়নিকা এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়, কারণ সে রাজীবকে ছাড়তে পারবে না, এতে তাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে। এইখানে সিজন 1টি শেষ হয়ে গেছিল। সিজন 2 এর শুরুতেই আমরা রাজীব এবং নিয়নিকাকে গাড়ি করে হসপিটালে যেতে দেখি, কারণ নিয়নিকার ছোট মেয়ে আনায়ার প্যানিক অ্যাটাক এসেছিল। এইখান থেকে সিন পাস্টে যায়, যেখানে রাজীব নিয়নিকার কাছে ক্ষমা চাইছিল। তখন নিয়নিকা বলে, ধোকা খাওয়ার জন্য আমি ভেঙে পড়েছি, সেই কারণে আমার তোমার থেকে ডিভোর্স চাই। এই সমস্ত কিছু আনায়া শুনে নেয় এবং তার প্যানিক অ্যাটাক চলে আসে। এরপর সিন প্রেজেন্টে আসে আর আনায়াকে ডাক্তার বাঁচিয়ে নিয়েছে। সেখানে নিয়নিয়ার বড় মেয়ে অনন্যা এসে, তোমার এবং বাবার ঝগড়ার জন্য আমরা বিরক্ত হয়ে পড়েছি, তুমি আমাকে তাড়াতাড়ি হোস্টেলে পাঠিয়ে দাও, যেটা শুনে নিয়নিকা চিন্তিত হয়ে যায়। এরপরে আমাদের 3 মাস পরে সিন দেখানো হয়, যেখানে রাজীব এবং নিয়নিকা একটা লয়ার্সের ইভেন্টে এসেছিল। এখানে নিয়নিকা তো রাজীবের থেকে দূরে চলে যায়। এখানে রাজীবের সাথে দেখা করার জন্য রাজীবের বন্ধু ইলিয়াস আসে। তখন এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি রাজীব লো মিনিস্টার হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে, সেই কারণে সে এখানে কানেকশন বানানোর জন্য এসেছে। তখন সেখানে প্রেজেন্ট লো মিনিস্টারও উপস্থিত ছিল। তারপর আমরা দেখতে পারি নিয়নিকা তার কালিকের সাথে এসে দেখা করে। তখন সে এসে দেখে বিশাল তো চিত্রা নামের একটি মেয়ের সাথে ছিল। এখানে সে জানতে পারে বিশাল অনেক বছর পরে একটা মেয়ের সাথে রিলেশনশিপে এসেছে, কারণ সে তো নিয়নিকাকেই ভালোবাসতো। তখন সেখানে মালিনী পরম নামের একটি ছেলেকে নিয়ে আসে এবং বলে সে আমার ফার্মের তৃতীয় পার্টনার। আসলে মালিনীর ফার্ম এখন লসে চলছে, সেই কারণে সে পরমকে পার্টনার বানিয়ে নিয়েছে, যাতে তার ক্লায়েন্টও তার ফার্মে চলে আসে। এইটা শুনে বিশাল খুশি হয়ে যায়। এরপর সেখানে স্টেজে নারায়ণী স্পিচ দিতে আসে, আর এক প্রকার ভাবে সে বারবার রাজীবকে টার্গেট করছিল। সেখানে রাজীব বুঝতে পেরে যায় যে তার ভোটে দাঁড়ানোর জন্য সেখানে সে রেগে রয়েছে। অন্যদিকে আমরা অফিসে সানা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে মালিনীর ফার্মে কাজ করত। তখন তার কাছে টুইঙ্কল নামের একটি মেয়ে আসে এবং সে এসে বলে সে নিয়নিকার সাথে দেখা করতে চায়, আমার সাথে দুষ্কর্ম করা হয়েছে। এটা শুনে সানা তাড়াতাড়ি করে নিয়নিকাকে অফিসে ডেকে নেয়। তখনই সেখানে আমরা ধীরাজ নামের একজন পাবলিক প্রসিকিউটর দেখতে পাই, যে এসে নারায়ণের সাথে দেখা করে। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারতাম ধীরাজ নিয়নিকাকে পছন্দ করতো না, কারণ নিয়নিকার জন্যই ধীরাজকে মালিনীর ফার্ম ছাড়তে হয়েছিল। সেই জন্য সে রাজীবকেও লো মিনিস্টার হতে দিতে চাচ্ছিল না। তারপর এখানে অফিসে টুইঙ্কলের কাছে নিয়নিকা আসে এবং সে এসে তাকে জিজ্ঞেস করতে লাগে, তোমার সাথে হয়েছেটা কি? টুইঙ্কল তখন বলে, আমি মাসাজ দেওয়ার কাম করি, আর আজকে যখন আমি একটা লোককে মাসাজ দিয়েছিলাম তখন সে আমার সাথে দুষ্কর্ম করেছিল। এখানে সেই লোকটির নাম শুনে নিয়নিকা অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে টুইঙ্কলকে জিজ্ঞেস করতে লাগে, তুমি মিথ্যা তো বলছো না? টুইঙ্কল তখন বলে, আমিও সেই লোকটিকে ভালো ভেবেছিলাম, কিন্তু সে সত্যি আমার সাথে এইসব করেছে। তারপর নিয়নিকা সানাকে সমস্ত ইনফরমেশন বের করার জন্য বলে, যাতে তারা কনফার্ম হতে পারে যে টুইঙ্কল সত্যি বলছে না মিথ্যা। তারপর কিছুটা খোঁজবিন করার পর তারা কনফার্ম হয়ে যায় যে টুইঙ্কল এরকম মিথ্যা বলতে পারে না। তখন নিয়নিকা মালিনীকেও অফিসে ডেকে নেয়। তখন টুইঙ্কল তার কাছ থেকে একটা টাওয়াল বের করে তাদেরকে দেয়। সে বললে সেই লোকটি আমার সাথে দুষ্কর্ম করে এই টাওয়াল দিয়ে মুছেছিল, তাই আপনারা এর মধ্যে ডিএনএ পেয়ে যাবে। এরপর নিয়নিকা এই কথাটা মালিনীকে গিয়ে বলে। তখন মালিনীও সেই লোকটার নাম শুনে বিশ্বাস করছিল না। আসলে এই লোকটি বড় এনজিও চালানো রাজগোপালান নামের একজন ব্যক্তি ছিল, যে লোকেদেরকে সাহায্য করতে থাকতো। তখন মালিনী বলে, কেউ বিশ্বাস করবে না যে রাজগোপালান এরকম কিছু করতে পারে। তখন বিশাল বলে, আমাদের পুরো তদন্ত করে বলা উচিত যে আমরা এই কেসটিকে নেব কিনা। অন্যদিকে সানাও সেই ঘরে তদন্ত করতে চলে
এসেছিল যেখানে টুইঙ্কলের সাথে এই সমস্ত কিছু হয়েছিল। তখন সেখানে সে একটা ছেলেকে দেখতে পায় এবং তার ফটো নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা একসাথে বসে টুইঙ্কলের কাছে সমস্ত কিছু ডিটেলসে জিজ্ঞাসা করতে লাগে যে এই সমস্ত কিছু আসলে হয়েছিল কিভাবে। তখন টুইঙ্কল এক এক করে সমস্ত কিছু বলতে লাগে। অন্যদিকে মালিনী এসব শুনে অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখন সেখানে সানা এসে বলে সেই রুমে একটা লোক ছিল। তখনই সেখানে সানি নামের সেই ছেলেটি আসে আর জানা যায় যে সানিকে তো এখানে পরম নামের ছেলেটি তাকে আগেই ওখানে পাঠিয়েছিল তদন্ত করার জন্য। সানি বলে সেই জায়গাটা দেখে বলা যেতে পারে সেখানে কোনো মেয়ে উপস্থিত ছিল আর একটা গ্লাসে লিপস্টিকের দাগও রয়েছে। তখন টুইঙ্কল বলে ওটা আমার লিপস্টিকের দাগ। তখন বিশালের কাছে রাজগোপালনের উকিল জয়করের ফোন আসে যে বলে সে মেয়েটি আপনাদের কাছে এসেছে, হয়তো সে মিথ্যা দোষ দিচ্ছে, আমাদের এই ব্যাপারটিকে দাবাতে হবে, বলো কি করা যেতে পারে। এটা শুনে তো মালিনী কনফার্ম হয়ে যায় যে রাজগোপালই এটা করেছে, নয়তো সে ফোনটি কেন করাতো। এরপর নিয়নিকা এবং বিশাল জয়করের সাথে কথা বলার জন্য আসে যে তাকে টুইঙ্কলের সাথে কম্প্রোমাইজ করার কথা বলে, কিন্তু নিয়নিকা বলে আমরা রাজগোপালকে জেলে পাঠিয়েই ছাড়বো। উল্টে সেখানে জয়করে রেগে যায় এবং নিয়নিকাকে গালি দেওয়া শুরু করে। এইটা শুনে তো বিশাল জয়করকে অনেক মারে, যাদের মাঝখানে নিয়নিকা এসে তাদেরকে শান্ত করায় এবং তার সাথে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে ইলিয়াস রাজীবকে এসে বলে রাজগোপালনের আমার কাছে ফোন এসেছে, সে আমাদেরকে সাপোর্ট করবে কিন্তু তার কোনো কেস নিয়নিকালে উঠতে চলেছে, সে চায় মামলাটা যেন সেটেল হয়ে যায়। এটা শুনে রাজীব তাকে সোজাসুজি না করে দেয় যে নিয়নিকা যে কেসটি নিয়েছে সেটা থেকে সে পিছনে সরবে না। তখনই তাদের কাছে খবর আসে রাজগোপাল রাজীবকে সাপোর্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে, যেটা দেখে রাজীব অনেক বেশি অবাক হয়ে যায় যে এখন রাজগোপালের ওপর যদি আঙুল তোলা হয় তখন আমার নামটাও খারাপ হবে। অন্যদিকে নিয়নিকার কাছে সানা এসে বলে আমি রাজগোপালের সাথে যুক্ত দুটো কেস পেয়েছি যেখানে তিনি আগেও মেয়েদেরকে পয়সা খাবিয়ে ব্যাপারটিকে চাপিয়ে দিয়েছে। তখনই নিয়নিকার কাছে ইলিয়াসের ফোন আসে এবং সে বলে রাজীবের রাজগোপালের সাপোর্ট এসেছে, সেই কারণে তুমি এই কেসটিকে ছেড়ে দাও। কিন্তু নিয়নিকা তাকে মুখের ওপর না করে দেয়। তারপর যখন নিয়নিকা বাইরে আসে তখন সে দেখে টুইঙ্কল তো ফেরত চলে যাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করাতে সে জানায় আমি তাড়াহুড়ো করে তোমার কাছে চলে এসেছিলাম, সত্যি কথা বলতে আমি কোনো কেস লড়তে চাই না, কারণ এই কেসটি অনেক বছর ধরে চলবে আর না জানে আমার ওপর কত বাজে প্রশ্ন উঠবে, সেই জন্য আপনি আমাকে এই সমস্ত কিছুর থেকে দূরে রাখুন। তখন নিয়নিকা বলে আমি এমন একটা কাজ করতে পারি যাতে রাজগোপাল নিজের পোস্টটিকেও ছেড়ে দেবে আর তোমার নামটিও বাইরে আসবে না। এরপর নিয়নিকা সোজা জয়করকে ফোন করে বলে আমার কাছে রাজগোপালে যে কটা মেয়ের সাথে দুষ্কর্ম করেছিল সবার লিস্টগুলো পেয়ে গেছি, যদি তুমি চাও ব্যাপারটি এখানেই থেমে যায় তাহলে রাজগোপালকে বলো তাকে তার পোস্ট থেকে রিজাইন করে দিতে, আর যতগুলো মেয়ের সাথে সে দুষ্কর্ম করেছিল সবাইকে পেমেন্ট দিতে হবে। এই কথাতে জয়করও রাজি হয়ে যায় আর নিয়নিকা খুব সহজেই এই ব্যাপারটিকে কোর্টের বাইরে সেটেল করে নেয় আর রাজগোপালনও পোস্ট থেকে সরে গিয়েছিল। এতে নিয়নিকা অনেক বেশি খুশি হয়। এর পরের দিন যখন রাজীব তার অফিসে ছিল তখন ইলিয়াস এসে তাকে একটা ভিডিও দেখায় যেখানে নিয়নিকার ভাই সুমন রাজীবের সাপোর্টে কথা বলছিল, কিন্তু সেই সময় সুমন মিছিলে ছিল, সেই জন্য ইলিয়াস টেনশনে পড়ে যায়। যদি ভিডিওটা নারায়ণী দেখে তাহলে সে এই ব্যাপারটিকে নিয়ে ঝামেলা করবে, কারণ আজও গে কমিটি লোকেদেরকে সমাজে ভালো নজরে দেখতো না। এরপরে আমরা দেখতে পারি ইলিয়াসের সন্দেহ একদম ঠিক ছিল, নারায়ণী এই ব্যাপারটিকে লোকেদের মাঝে আনে এবং রাজীবের পুরো পরিবারকে অপমান করে যাতে রাজীব যেন ভোট না পায়। এদিকে বিশাল নিয়নিকার সাথে একজন ইনফ্লুয়েন্সার সায়ানার বাড়িতে যাচ্ছিল, আসলে সানায়ার ওপর হিট অ্যান্ড রান কেস করা হয়েছে, সেই জন্য এই কেসটি নিয়নিকা লড়তে চলেছে। এরপর তারা এসে সানায়ার সাথে দেখা করে যেখানে তার বোন রবিয়া এবং তার মা ছিল আর রাভিয়া অনেক শাই টাইপের মেয়ে ছিল। এরপর সানায়া নিয়নিকাকে বলে আপনি আমাকে এই ম্যাটার থেকে বাঁচিয়ে নিন। তখন নিয়নিকা তাকে বলে এই কেসটি প্রথম দিনই শেষ হয়ে যাবে। এরপরে যখন বিশাল অফিসে আসে তখন মালিনী বলে পরম নতুন ক্লায়েন্টের চক্করে আমাদের পুরনো ক্লায়েন্টদেরকে ইগনোর করছে। তখন তাকে বিশাল বলে পরমের ক্লায়েন্টের সাথে অনেক বেশি কানেকশন রয়েছে, সেই জন্য আমাদের তাদের কথা ভাবা উচিত, কিন্তু এই ব্যাপারটা মালিনীর পছন্দ হলো না। তখন সেখানে কেতন নামের উকিল আসে যে ডিভোর্সের সমস্ত কেস সামলাতো, সে এসে তাকে বলে পরমকে বলো আমাদের টিমের থেকে দূরে থাকতে, তাদেরকে আমি একাই হ্যান্ডেল করে নেব। একদিকে পরম পুরো ফার্মে কন্ট্রোল বানাচ্ছিল, যে ব্যাপারটা মালিনীর পছন্দ হলো না। এরপরে আমরা কেসের দিন দেখতে পাই যেখানে নিয়নিকা মনে করছিল সে এই কেসটিকে আজকেই শেষ করে দেবে। তখনই সেখানে ধীরাজ আসে এবং সে জাজকে প্রমাণ দেখাতে হয়ে বলে যে সানায়া পার্নিয়া নামের ইনফ্লুয়েন্সারকে মারার চেষ্টা করেছিল আর ধীরাজ সেই কেসটিকে লড়ছিল। এখানে সমস্ত কিছু চেক করার পর জাজ সানায়াকে কাস্টাডিতে রাখার জন্য অর্ডার দিয়ে দেয়, যেটা দেখে নিয়নিকা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর
এরপর সানা গিয়ে সানাইয়ার কেসটিকে ভালো করে জাজ করে এবং এই সমস্ত কিছু এসে নিউনিকাকে বলে। এখানে এসে বিশাল বলে সানাইয়ার সাথে পার্টিতে পার্নিয়ার সাথে ঝামেলা হয়েছিল, সেই জন্য জার্জের মনে হয় সানাইয়া পার্নিয়াকে মারার জন্য গেছিল। কিন্তু আমরা যদি এখানে প্রুফ করে দিই পার্নিয়ার অন্যজনের সাথে সেখানে ঝামেলা হয়েছিল, তাহলে সানাইয়া বেঁচে যাবে। এর পরের দিন নিউনিকা যেভাবে হোক তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই কেসটি এখন আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, সেই জন্য নিউনিকা সেটার জন্য তৈরি হওয়া শুরু করে দেয়। এর পরের দিন নিউনিকার সাথে অফিসে এসে সানি দেখা করে এবং তাকে একটা ক্লাবের ভিডিও দেখায় যেখানে পার্নিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করছিল। এটা দেখে নিউনিয়া বলে এবার আমরা প্রমাণ করে দেব যে পার্নিয়ার বয়ফ্রেন্ডে হয়তো তার গাড়িটাকে ঠুকে দিয়েছে। এরপরে আমাদের কোর্টের সিন দেখানো হয়। তখন পার্নিয়া বলে যখন আমি গাড়িতে ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিলাম তখন এই সানিয়া নিজের গাড়ি দিয়ে আমার গাড়িতে ধাক্কা মেরে দিয়েছিল, যার জন্য অনেক বেশি আমি আহত হয়েছি। তখন নিউনিকা তাকে জিজ্ঞেস করে তুমি সানাইয়াকে এগুলো করতে দেখেছিলে কিনা? তখন পার্নিয়া তাকে বলে হ্যাঁ। তখন নিউনিকা বলে যে পার্নিয়া তো নেশা করে তার বয়ফ্রেন্ডের সাথেও ঝামেলা করেছিল, তাহলে হতে পারে হয়তো তোমার বয়ফ্রেন্ডই গাড়িটিকে ধাক্কা মেরেছে, যার কারণে কেসটি আরো প্যাচালো হয়ে যায় আর জাজ আরো পরের তারিখ দিয়ে দেয়। এরপর আমরা নিউনিকাকে তার ভাই সুমনের সাথে ড্রিঙ্ক করতে দেখি, যেখানে তারা তাদের পুরনো কথা মনে করছিল। এর পরের দিন যখন রাজীব সমুদ্রের পাড়ে পরিষ্কার করছিল যাতে সবার কাছ পর্যন্ত মেসেজ যায় রাজীব ভালো কাজ করছে, তখন সেখানে সুমনকে দেখে কিছু লোকেরা তাকে এসে মারধর করা শুরু করে। তখন তাকে নিউনিকা এসে বাঁচায় এবং লোকেদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, যেটা খবরেও দেখানো চালু হয়ে গেছিল। এটাকে দেখে নারায়ণীও অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ এই নিউনিকা এত চালাক কিভাবে। অন্যদিকে আমরা মালিনী এবং বিশালকে দেখতে পাই, যাকে মালিনী শোনাচ্ছিল সে এখন শুধু পরমের সাইড নিতে থাকে, কারণ সে অনেক বেশি ক্লায়েন্ট নিয়ে আসছে আর তার ফার্মের কোনো চিন্তাই নেই। তখন সেখান থেকে বিশাল রাগের মাথায় চলে যায়। এরপরে আমরা দেখতে পাই কোর্টের সিন, যেখানে ধীরজের সাথে বিশালের তর্ক হচ্ছিল। তখন সেখানে ধীরজ জাজকে একটা ফটো দেখায়। আসলে সানাইয়া সোশ্যাল মিডিয়ায় তার কেসের ব্যাপারে একটা পোস্ট করেছিল, যেটা কিনা ভুল ছিল, সেই কারণে জাজ তাকে সাজার জন্য জেলে ভরে দেয়। অন্যদিকে কেসটি আরো বড় হয়ে যাচ্ছিল। এরপরে যখন নিউনিকা বাড়িতে ফেরে তখন তার মেয়ে অনন্যা তাকে বলে তোমার থেকে একটা সত্যি লুকিয়েছি, যেই রাত্রে সানাইয়া পার্নিয়ার গাড়িটিকে ধাক্কা মেরেছিল সেই রাত্রে আমিও পার্টিতে গিয়েছিলাম তোমাকে না বলে। তখন আমি দেখেছিলাম সেই ধাক্কাটা সানাইয়া না তার বোন রাবিয়া মেরেছিল। এটা শুনে তো নিউনিকা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর নিউনিকা অনন্যাকে বলে যদিও তুমি এই সমস্ত কিছু দেখেছো, কিন্তু আমি তোমাকে কোর্টে নিয়ে যেতে পারবো না, কারণ তুমিও এর মধ্যে ফেসে যেতে পারো। অনন্যা তখন বলে সত্যিটা তো সবার সামনে আসা উচিত। যেটা শুনে নিউনিকা সোজা বিশালকে ফোন করে এবং দেখা করার জন্য ডাকে। তারপর নিউনিকা তাকে সমস্ত কিছু সত্যিটা বলে দেয়। বিশাল তখন তাকে বলে আমাদের এমন একটা কিছু করতে হবে যেখানে তোমার মেয়ের নামও যেন না আসে আর সানাইয়াও যেন বেঁচে যায়। এরপর এখান থেকে নিউনিকা সোজা সানাইয়ার কাছে আসে এবং এসে তাকে বলে এইসব রাবিয়া করেছিল। এরপর কোর্টে সমস্ত কিছু আমরা বলে দেব। এতে সানিয়া বলে যে না, রবিনার নাম যেন বাইরে না আসে, সে অনেক বুদ্ধিমতী মেয়ে, তাকে পড়াশোনা করে আগাতে হবে, আমি জেলে শাস্তি কাটিয়ে নেব। এটা শুনে নিউনিকা বুঝতে পারছিল না তার কি করা উচিত। এরপর সে রাবিয়াকে দেখা করার জন্য ডাকে। তখন সেখানে রাবিয়া সত্যি কথা বলে সানিয়ার সাথে পার্নিয়ার ঝামেলা হয়েছিল আর সানিয়া নেশার মধ্যে ছিল, সেই জন্য আমি গিয়ে পার্নিয়ার গাড়িটিকে ধাক্কা মেরে দিয়েছিলাম, যে ব্যাপারটা সানাইয়া জানতো না। তখন রাবিয়া বলে তুমি আমাকে শাস্তি দিয়ে দাও, কিন্তু আমার বোনকে বাঁচিয়ে নাও। যেখানে আমরা কোর্টের সিন দেখতে পাই, যেখানে পার্নিয়া জাজকে বলছিল আমি আমার কেসটিকে আবার ফেরত নিতে চাই, সেই সানাইয়া আমার গাড়িটিকে ধাক্কা মারেনি, হয়তো আমার ভুল বোঝা হয়েছে। এটা শোনা তো জাজ অনেক বেশি রেগে যায় এবং সে পার্নিয়ার হবার 50,000 টাকার ফাইন লাগিয়ে দেয়। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমরা জানতে পারি পার্নিয়ার সাথে নিউনিকা দেখা করেছিল, যেখানে সে তার সাথে ডিল করেছিল সানাইয়া 5 বছরের মতো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাবে, এর ফলে সমস্ত ব্র্যান্ড ডিল গুলো তুমি পাবে আর তুমি সানাইয়া না থাকাতে অনেক বেশি ফেমাস হয়ে যেতে পারো। তার সাথে নিউনিকা আরো বলে তুমি যদি এই কেসটিকে ফেরত না নাও তাহলে এই কেসটিকে আমি আরো বাড়াবো আর তোমার লাইফটাকেও বরবাদ করে দেব। এই কারণে পার্নিয়া এই কেসটিকে আবার ফেরত নিয়ে নিয়েছে। এখন প্রেজেন্টে সানাইয়া অনেক বেশি খুশি হচ্ছিল কারণ সে বেঁচে গেছে। এরপরে আমরা কেতনকে মালিনীর কাছে দেখতে পাই, যেখানে সে বলে আমি শুনেছি বিশাল আর পরম মিলে তোমাকে এই ফার্ম থেকে বের করে দিতে চলেছে। যেটা শুনে তো মালিনী অনেক বেশি অবাক হয়ে যায় যে তারা তাকে তার ফার্ম থেকে বের করে দেবে। তারপর এটা কনফার্ম করার জন্য মালিনী এই ব্যাপারটা সানার কাছে দেয় যে তুমি পরম এবং বিশালের ওপর নজর রাখো, যে এরা দুজন কোন কোন ক্লায়েন্টের সাথে দেখা
দেখা করত। অন্যদিকে নিউনিকা আরো একটা নতুন কেস পেয়েছে, যেখানে একটা বিল্ডার কোম্পানি লোকেদেরকে ময়লা ফেলার জায়গায় বাড়ি বানিয়ে বিক্রি করেছিল। সেই কারণে অনেক লোকের বাচ্চারা ক্যান্সার এবং অন্য রোগের জন্য মারা গেছে। সেই জন্য নিউনিকা এই কেসের তৈরির জন্য শুরু হয়ে যায় এবং এখানে তাকে সাহায্য ধীরাজও করেছিল। এরপর এরা এই কেসটির জন্য কোর্টে আসে, যেখানে ধীরাজ তাকে বলে তাড়াতাড়ি ভিতরে চলো, কারণ এই কেসের জাজ অনেক বেশি ক্রুদ, তার 1 মিনিটও লেট একদম পছন্দ হতো না। তখনই নিউনিকার সাথে একটা বয়স্ক লোকের ধাক্কা লাগে এবং তিনি বলে আমি তো অনেক বেশি বয়স্ক আর আমার একটা পার্স চায়ের দোকানে রয়ে গেছে, তুমি কি সেটা আমাকে এনে দেবে? ওটার মধ্যে আমার আইডি রয়েছে। এটা শুনে নিউনিকা সেই লোকটির পার্স আনতে যায় আর ধীরাজ ততক্ষণে কোর্টে চলে গেছিল, কিন্তু নিউনিকা সেখানে গিয়ে পার্সটি পায়নি এবং সে দৌড়ে দৌড়ে কোর্টে ঢোকে, যেখানে জাজ তার লেটার সাথে তাকে অনেক বেশি বকাঝকা শুরু করে। তখনই সেখানে নিউনিকা জানতে পারে যে বিল্ডারের বিরুদ্ধে সে কেস লড়তে এসেছিল এই বয়স্ক উকিল তো তার তরফ থেকে লড়ছিল এবং তিনি ইচ্ছা করে নিউনিকার সময় নষ্ট করেছে। এবার নিউনিকা জাজকে এই পুরো কেসটা ভালো করে বোঝায় যে কিভাবে বিল্ডার এদেরকে ঘর বিক্রি করেছে এবং তার কারণে একটা মহিলা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে যার ক্যান্সার হয়েছিল। তখন সেখানে বয়স্ক উকিলও তার প্রমাণগুলোকে দেখায়। সমস্ত কথা শোনার পর জাজ পরের তারিখ দিয়ে দেয়। এর পরের দিন যখন নিউনিকা তার বাড়িতে বসেছিল তখন রাজীব এসে তার সাথে কথা বলে, যেখানে আজকে নিউনিকাও তার সাথে ভালোভাবে কথা বলছিল। অন্যদিকে সানা কোনো কেসের ডিটেল নিতে যাচ্ছিল, তখন তার মাঝে সানি চলে আসে আর আমরা এখানে দেখতে পারি সানা সানিকে অনেক বেশি ঘৃণা করা শুরু করেছে, কারণ সানি সমস্ত জায়গাতে পৌঁছে যেত। তারপর সানা যখন নিউনিকার সাথে ছিল তখন সে বলে যে সানিকে আমার অনেক অদ্ভুত লাগতো। তখন নিউনিকা বলে সে কোনো একটা আসলের কথা বলছিল, জানি না কেন। এটা শুনে সানা কিছু ভাবতে শুরু করে। এরপরে আমরা দেখতে পারি সানা পার্কিং এ যাচ্ছিল এবং গিয়ে সেখানে সানির গাড়ির জানলা ভেঙে দেয়, কারণ সানি তার লাইফে অনেক বেশি ইন্টারফেয়ার করছিল। অন্যদিকে মালিনীকে সানা বলে দিয়েছিল বিশাল আর পরাম নতুন নতুন ক্লায়েন্টের সাথে দেখা করছে এবং সেটাও মালিনীকে না বলে। এখানে মালিনীও কনফার্ম হয়ে যায় যে তাকে খুব শীঘ্রই ফার্ম থেকে বের করে দেওয়া হবে। তারপর সোজা মালিনী নিউনাকে তার কাছে ডাকে এবং তাকে বলে আমি আর কেতন খুব শীঘ্রই একটা নতুন ফার্ম তৈরি করতে চলেছি, সেই জন্য যদি তুমি আমার ফার্মে আসো তাহলে খুব ভালো হবে। এটা শুনে তো নিউনিকা অনেক বেশি অবাক হয়ে যায় যে সে এখন এবার কি করবে, কিন্তু নিউনিকা কোনো জবাব দিল না। এরপরে আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে নারায়ণের নামে অনেক উল্টো পাল্টা জিনিস দেখানো হচ্ছিল, যেটা দেখে নিউনিকা অনেক বেশি অবাক হয়ে গেছিল এবং সে মনে করলো এগুলো হয়তো রাজীব করিয়েছে যাতে সে ইলেকশন জিতে যাক। অন্যদিকে আমরা রাজীবকে দেখতে পাই যাকে ইলিয়াস বলছিল এটা তো আমাদের পার্টিরই একজন করিয়েছে, যেটা শুনে রাজীব অনেক বেশি অবাক হয়ে গেছিল। এরপরে আমরা একটা নতুন কেস দেখতে পাই, যেখানে ধীরাজ একটা কাপলকে জিজ্ঞাসা করছিল। তখন সেখানে ছেলে যার নাম ইয়াস ছিল সে ধীরাজকে বলছিল আমরা শুধু গাঁজা নিতে গেছিলাম। তখনই সেখানে নিউনিকা আসে এবং ধীরাজ তাকে বলে এরা একজন সাপ্লায়ারের মার্ডার করেছে, যেটা শুনে নিউনিকা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাকে বলা হয়েছিল তো ছোট একটা গাঁজার কেস, আর এই ছেলেটি ইয়াস একটা বড় লোকের ছেলে ছিল যে মালিনীর ক্লায়েন্টও ছিল। এরপরে কেস করা শুরু হয় এবং তারা ভাবতে শুরু করে যে এখন আমরা কি করব, কারণ ধীরাজ সেই গাঁজার প্যাকেটটিকে দখল করে নিয়েছে এবং তাতে যে রক্তটি লেখা ছিল সেটাকেও তদন্ত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে নিউনিকা এবং বিশাল গিয়ে সেই কাপালের সাথে গিয়ে কথা বলে, যাদেরকে আলাদা আলাদা রুমে রাখা হয়েছিল। রিয়া এবং ইয়াস দুজনে একই কাহিনী শোনাচ্ছিল, তারা শুধু গাঁজা নিতে গেছিল এবং তারা আর কিছুই করেনি। তখন সেখানে প্রিয়ার মাও আসে, যাকে মালিনী বলে সেই ইয়াসের ওয়াকিল, আর আমরা আপনার মেয়েকেও বাঁচিয়ে নেব, চিন্তা করার কোনো দরকার নেই। এরপর আমরা নারায়ণীকে দেখতে পারি যে একটা ইন্টারভিউ এসেতে বলছিল, সে সেখানে বলছিল হ্যাঁ আমি সার্জারি করেছিলাম কারণ আমার ক্যান্সার হয়েছিল। এখানে তো রাজীব অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এতে নারায়ণের ভোট বেড়ে যাবে। অন্যদিকে নিউনিকা জানতে পারে প্রিয়ার মেল কনস্টেবল জাজ করেছে, সেই জন্য সে ধীরাজকে বলে এখন তোমার কেস কমজোর হয়ে গেছে, কারণ একজন মেল কনস্টেবল কখনো ফিমেলের যা কিছু করে না সাথে তাদেরকে দিয়েই ছাড়বো। এই রহস্য ভেদ হবে দ্বিতীয় পার্টে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। দেখা করছি সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।